নমস্কার। দর্পণে বাংলা থেকে আমি অমিতাভ। প্রাইম টাইম মানেই দর্পণে বাংলার একটু অন্য ধরনের খবরগুলোতে নজর দেওয়া এবং যেখানে দিনভর নানান খবর আপনাদের সামনে আসে তার বাইরে কিছু খবরকে তুলে ধরা। কিন্তু প্রাসঙ্গিকভাবে এটা বলতে বাধ্য হচ্ছি যে এই মুহূর্তে দেশ জুড়ে যে টানটান উত্তেজনা, সেই উত্তেজনার কারণ ভারতবর্ষের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচন। প্রশ্ন উঠে গেছে ইতিমধ্যেই, কারণ একক সংখ্যাগরিষ্ঠতা ছোঁয়ার জন্য যে আসন সংখ্যার দরকার ছিল ভারতীয় জনতা পার্টি সেই আসন অর্থাৎ লক্ষ্যে পৌঁছাতে পারেননি। এবং সেখানেই প্রশ্ন উঠে গেছে, নরেন্দ্র মোদী কি আগামী দিনে প্রধানমন্ত্রী হতে পারবেন? তার কারণ তাদের যারা শরিক দল রয়েছে, টিডিপি একটা ছোট্ট আসন নিয়ে তারাও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ, অন্যদিকে জেডিইউ। অবশ্য সবাই বলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমতায় আসার পেছনে এন ফ্যাক্টর একটা বড় কারণ হতে পারে। এন ফ্যাক্টর মানে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার। এর মধ্যেই চন্দ্রবাবু নাইডু তিনি দাবি করেছেন যে লোকসভা স্পিকার পদটি যেন তাকে দেয়া হয়। তিনি দাবি করেছেন লোকসভার স্পিকার পদটি তাকে যেন দেওয়া হয়। অন্যান্য দিক থেকে যদি বিচার করে দেখি তাহলে কংগ্রেসও কিন্তু আজকে কংগ্রেসের নিজস্ব যে শরিক দলগুলি যারা সবাই মিলে ইন্ডি জোট বা INDI এ জোটে অংশগ্রহণ করেছিল তারা সবাই সন্ধেবেলায় অবশ্যই বসছেন এবং আলোচনার বিষয় কি করে বিরোধী থেকে সরকারে আসা যায়। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ থেকে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন, মল্লিকার্জুন খাড়গের বাড়িতে শরদ পাওয়ার থেকে শুরু করে তাদের সমস্ত জোট সঙ্গীরা এসে উপস্থিত রয়েছেন CPM-এর পক্ষ থেকে সীতারাম ইয়েচুরিও। এখন দেখার যে শরিকরা শাঁখের করাত হয়ে যায় কিনা, অর্থাৎ নরেন্দ্র মোদীকে তারা সবাই প্রধানমন্ত্রী হিসাবে মেনে নেন কিনা, প্রথম কথা। দ্বিতীয় কথা, শরিক দলের সবাই নাকি ছোট বড় মন্ত্রিত্বের দাবিদার। সেক্ষেত্রে মন্ত্রিত্ব কে করবেন সে বিষয়ে কিন্তু একটা বড় ফ্যাক্টর হতে চলেছে বর্তমানে আজকের এই সন্ধে। আলোচনার পর যেটুকু মনে হচ্ছে যে মজবুত সরকার নাকি মজবুর সরকার তৈরি হতে চলেছে ভারতবর্ষের বুকে NDA জোটে। তার কারণ বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতায় অর্থাৎ 272 ম্যাজিক ফিগারে না পৌঁছানো। বড় ফ্যাক্টর হতে পারেন আয়ারাম গয়ারাম নামে পরিচিত চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার। এরকম একটা টানটান উত্তেজনা নিয়ে যখন দিল্লি, সেখানে আপনাদের জানাই যে আগামী দিনে 38% মহিলাদের প্রার্থীদের জয়ে টিম 11, সেই 11 জন খেলোয়াড় যারা MP ক্যান্ডিডেট হিসাবে জয়ী হয়েছেন, মহিলা তৃণমূল কংগ্রেসের সেই সমস্ত প্রার্থী সাংসদ তারা দিল্লি যাচ্ছেন। অর্থাৎ টিম 11 লক্ষ্মীর ভাণ্ডারের হাত ধরে লক্ষ্মীদের নতুন করে অবতারণা, এবং সেখানেও একটা দৃষ্টান্ত। 11 জন মহিলা ব্রিগেড টিম 11 যাচ্ছে ভারতবর্ষের লোকসভার পক্ষে বাংলার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এর মধ্যে জানাই ভোটের পরবর্তী মোটামুটি যা হিংসা এবং সন্ত্রাস, সেখানে উঠে এসছে একটি ঘটনা যা আজকে ভাঙড়ের বুকে মিদ্যেপাড়া অঞ্চলে, সেখানে তাজা বোমা উদ্ধার হয়েছে। একে অন্যকে দোষারোপ করছেন এবং TMCর দাবি সেই বোমা যেখানে পাওয়া গিয়েছে সেটি নাকি ISF কর্মীর বাড়ি। অর্থাৎ সন্ত্রাস কম বেশি কোথাও না কোথাও নতুন করে সংগঠিত হচ্ছে। ভোট পরবর্তী সেই সন্ত্রাস, যেটার দিকে সবারই একটুখানি আতঙ্ক ছিল। যদিও সেন্ট্রাল বাহিনী এখনও রয়েছে কলকাতায়। ইতিমধ্যে বোমা ফাটালেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বললেন তার বিরুদ্ধে সূত্র মারফত খবর এবং ষড়যন্ত্র বা কাঠিবাজি এরকমভাবেই তিনি দাবি করলেন যে তার বিরুদ্ধে করা হয়েছে। সূত্র মারফত আমরা যে খবর পাচ্ছি যে দিলীপ বাবু আবার সেই তিনি যেমন বলেন
একেবারে সহজ সরলভাবে তার কেন্দ্র পরিবর্তন থেকে শুরু করে তাকে চক্রান্ত করে হারিয়ে দেয়া বা কাঠিবাজি করা, এবং তা আজ একেবারে সংবাদ মাধ্যমের সামনে সরাসরি বললেন দিলীপ ঘোষ। বলা হয় যে বিজেপির বাড়ন্ত বা পশ্চিমবঙ্গে এই বিপুল সমর্থনের সাংগঠনিক যে জায়গা, সেই জায়গাতে নাকি অন্যতম কারিগর ছিলেন এই দিলীপ ঘোষ। বর্তমানে বিজেপি থিঙ্ক ট্যাঙ্ক কী ভাবছেন তার দিকে আমাদের সকলের নজর থাকবে। সেই সঙ্গে সঙ্গে আমরা আপনাদের জানাতে পারি যে এমপি ইলেকশনের পর আজকে দুই দলই বৈঠক করছে দিল্লিতে। এক দল সরকার তৈরি করার জন্য, আর এক দল বিরোধী থেকে সরকারে যাওয়ার প্রক্রিয়ার রাস্তা খুঁজছে। সেই মুহূর্তের দিকে টানটান উত্তেজনা দিল্লি বাড়ির দখল কাদের দিকে থাকবে। কিন্তু তার মধ্যে জানিয়ে রাখি, আজকে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। সব কিছুর মধ্যে যেটি সবথেকে গুরুত্বপূর্ণ, যে পৃথিবী জুড়ে যে দূষণ এবং আমাদের দ্বারা সৃষ্টি যে দূষণ, সবথেকে উন্নত প্রাণী, সেই উন্নত প্রাণীদের হাতে ধ্বংস হচ্ছে পৃথিবী এবং প্রকৃতি। আপনাদের জানাই 1972 সালে 5 থেকে 16ই জুন জাতিসংঘের মানব পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, এবং সেই সম্মেলনের পর 1974 সালে সম্মেলন যেটি হয়, সেখানে 5ই জুনকে বিশ্ব পরিবেশ দিবস হিসাবে তাদের চিহ্নিত করেন, ঠিক করেন, মনস্থির করেন। তার কারণ বিশ্ব পরিবেশের অবস্থা ভয়ঙ্কর। শুধুমাত্র যদি আপনাদের বলি, পৃথিবীর 3 ভাগ জল, সেই জলকে আমরা কিন্তু আক্রান্ত করেছি ভয়ঙ্করভাবে। আপনাদের জানিয়ে রাখি একটা ছোট্ট পরিসংখ্যান, প্রত্যেক বছর 8 থেকে 12 মেট্রিক টন প্লাস্টিকজাত দ্রব্য, প্লাস্টিকের প্যাকেট, প্লাস্টিকের টুকরো যা আমরা ফেলছি সমুদ্রে, প্রত্যেক বছর তার সংখ্যাটা 8 থেকে 12 মেট্রিক টন। এই মুহূর্তে সমুদ্রে ভেসে বেড়াচ্ছে 15 থেকে 51 মিলিয়ন নয়, 15 থেকে 51 ট্রিলিয়ন প্লাস্টিক। ভাবতে পারছেন? এরকম একটা জায়গায় সমুদ্রজাত প্রাণী, সেই প্রাণী যারা আমরা মাছ থেকে শুরু করে নানান সামুদ্রিক প্রাণী খেয়ে থাকি, তাদের মাধ্যমে আমাদের রক্তে প্রবেশ করছে প্লাস্টিকের উপাদান। চিন্তিত বিজ্ঞানীরা? আমরা কি চিন্তিত? সেই প্রশ্নের সমাধান খুঁজতে গিয়ে আপনাদের শুধু এটুকু বলে রাখি যে না, আমরা একদম চিন্তিত নই। প্রত্যেক বছর 5ই জুন মহাসমারোহে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। সচেতনতার বার্তা সেই একদিনেই থমকে যাচ্ছে বিশ্ব জুড়ে। আমরা উন্নয়ন আর প্রগতির হাত ধরে বিশ্বকে করছি প্রত্যেক মুহূর্তে আঘাত। আক্রান্ত হচ্ছে পৃথিবী, তৈরি হচ্ছে গ্রিন হাউস গ্যাসের নানা রকম মারাত্মক গ্যাস, যাতে ক্ষতি হচ্ছে বায়ু দূষণের মধ্যে দিয়ে বহু 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 মানুষের। এবং আপনাদের জানিয়ে রাখি, পৃথিবীতে শুধুমাত্র বায়ু দূষণের কারণে 90 লক্ষ মানুষ মারা যান প্রতি বছর। 23 লক্ষ মানুষ মারা গেছেন শেষ বছর ভারতবর্ষে, যেখানে 4 মিলিয়ন মানুষ শুধুমাত্র সিগারেটের বায়ু দূষণ, স্মোকিংয়ের কারণে, সিগারেট পান করার জন্য তাদের মৃত্যু হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে যে গবেষণা চলছে, সমুদ্রের দূষণের পেছনে সবথেকে বড় ভূমিকায় কারা, অর্থাৎ পৃথিবীর কোন দেশ সবথেকে বেশি সমুদ্রকে নোংরা করে। উঠে এলো এক ভয়ঙ্কর তথ্য, এবং সেখানে প্রথম স্থানে রয়েছে ফিলিপিন্স। তারা বছরে 3,56,371 মেট্রিক টন প্লাস্টিক ফেলে সমুদ্রে। দ্বিতীয় স্থানে আরও চমকে যাবেন ভারতবর্ষ। উঠে এলো ভারতবর্ষের নাম, 1,26,513 মেট্রিক টন প্লাস্টিক ফেলা হয় ভারতবর্ষের সমুদ্রে। তৃতীয় স্থানে রয়েছে মালয়েশিয়া, চতুর্থ স্থানে চীন, এবং পঞ্চম স্থানে ইন্দোনেশিয়া। বায়ুর দূষণ এবং সেই সঙ্গে সঙ্গে জলের দূষণ, সেই সমুদ্রের জলের যে ভয়ঙ্কর দূষণের পরিণতি, বছরে মারা যাচ্ছে 10 লক্ষ সামুদ্রিক পাখি এবং 1 লক্ষ সামুদ্রিক প্রাণী। আর বহু প্রাণীদের যা আমাদের একেবারে খাবার টেবিলে পৌঁছে যায়, তার মাধ্যমে আমাদের শরীরে বাসা বাঁধছে নানান রোগ। তারা সেই প্লাস্টিক খাচ্ছে এবং তাদের মাধ্যমে আমাদের রক্তে পৌঁছাচ্ছে প্লাস্টিকের উপাদান। আপনাদের সকলের কাছে তাই সচেতনতার বার্তা, শুধু গাছ পুঁতলে হবে না, প্লাস্টিক থার্মোকলের ব্যবহার
বন্ধ করতে হবে সরকার এবং প্রত্যেককে সেদিকে নজর দিতে হবে। পৃথিবী আক্রান্ত। দ্বিতীয় কথা, গাছ ধ্বংস এবং পুকুর ভরাট একটা বড় সমস্যা। সেখানে নতুন নতুন নগর জলাশয় বন্ধ করে ভর্তি করে বুঝিয়ে তৈরি হচ্ছে, আর তাতে তৈরি হচ্ছে আরও বেশি প্রকৃতির বুকে দূষণ। একটা গাছ বেশি কিছু করে না, কিন্তু আমাদের প্রত্যেক দিনের প্রয়োজনীয় বেঁচে থাকার অক্সিজেন দেয়। একটা মানুষের প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন লাগে বেঁচে থাকার জন্য, সেটা যদি কিনতে হতো ন্যূনতম পক্ষে 2 থেকে 2,500 টাকা খরচ হতো। এবার ভেবে দেখুন একটা মানুষ সারা জীবনে কত টাকা বেঁচে থাকার জন্য এই অক্সিজেনের পেছনে তাকে খরচ করার প্রয়োজন হতো, যা একটা গাছ কোনো যত্ন ছাড়া পরিচর্যা ছাড়াই আমাদের উপহার দিচ্ছে। তাই আপনাদের সবশেষে জানাবো, আসুন পরিবেশকে নতুন করে আমরা এই আক্রান্ত হওয়ার হাত থেকে রক্ষা করি। বিশ্ব পরিবেশ দিবসে অন্তত একটা সুস্থ পৃথিবীর অঙ্গীকার করি। ভোটযুদ্ধ থাকবে, সন্ত্রাস থাকবে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে শান্তির জন্য প্রশাসনও ব্যবস্থা নেবে, কিন্তু আসল শান্তি তৈরি করতে হবে আমাদের সকলকে। 800 কোটির এই শিক্ষিত এবং উন্নত যে প্রাণী সারা পৃথিবী জুড়ে, সেই প্রাণীদের বোধহয় এবার নতুন করে এক হওয়ার সময় এসছে, নতুন করে ডাক দেওয়ার সময় এসছে। কারণ পৃথিবী আক্রান্ত, পৃথিবী অসুস্থ। তাই আগামী প্রজন্মের জন্য আসুন সবাই মিলে বিশ্ব পরিবেশ দিবসে অন্তত সচেতন হই এবং প্লাস্টিক থার্মোকলের ব্যবহার বন্ধ রাখি। আজকের দর্পণে বাংলা এই মুহূর্তে এতটুকুই। পরবর্তী দর্পণে বাংলার আবার আগামীকাল সন্ধ্যের প্রাইম টাইমে ফিরব অন্য খবর নিয়ে, অন্য ধরনের খবর নিয়ে। হ্যাঁ, সে খবরটাই অবশ্যই দেখাবো যে খবরটা অন্যান্য বৈদ্যুতিন মাধ্যম বা সংবাদ মাধ্যম সব থেকে কম দেখায়, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। তাই আপনাদের নজর থাকুক দর্পণে বাংলায়, কারণ সোজা কথা সোজাভাবে।